হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, ভৌতবিজ্ঞানের 3 নম্বর স্কুলটা দেখো, গ্রুপ এর 1-এর দাগের 1 কী বলছে? 0.1 মোল কার্বন 0.05 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কতগুলি CO2 অণু পাওয়া যাবে? তাহলে দেখো বিক্রিয়াটা কী হবে বলো তো। C+12O2 থেকে CO, এই বিক্রিয়াটা হবে। তাহলে এখানে দেখো 1 মোল CO 0.5 মোল O2 বিক্রিয়া করে 6.022 ইন্টু 10⁻23 অণু উৎপন্ন করছে। তাহলে 0.1 মোল আর 0.05 মোল অক্সিজেন বিক্রিয়া করে কত উৎপন্ন করবে? 6.022 ইন্টু 10⁻23/10, কারণ এগুলো 10 দিয়ে ভাগ করা আছে। তাহলে 10 দিয়ে ভাগ করলে উত্তরটা কত আসবে? 6.022 ইন্টু 10⁻22। তাহলে বিটটা। দুয়েরটা দেখো, তাপীয় রোধের একক কোনটি? তাপীয় রোধের একক হচ্ছে কেলভিন ওয়াট ইনভার্স। তিনেরটা দেখো, প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করে? ভোল্ট ওহম ইনভার্স। রোধাঙ্ক পরিবর্তিত হয় না যদি রোধকের আকৃতি পরিবর্তিত করা হয়। প্রদত্ত কোন আয়নটি সাধারণত তড়িৎ বিশ্লেষণের সময় সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হবে? এখানে সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হবে H+। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইডের মধ্যে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হবে বেগুনি। সত্ত্ব বিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? সত্ত্ব বিজারণ পদ্ধতিতে Cu, অপশান ডি। ঠিক আছে, সত্ত্ব বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় Cu-কে। আচ্ছা, গ্রুপ বি দেখো, 2-এর একটি ত্রিপরমাণুক অণুর বাষ্প ঘনত্ব 24, ওই অণুতে মৌলটির পারমাণবিক ভর কত হবে? তা দেখো, বাষ্প ঘনত্ব 24 মানে আণবিক ভরটা কত হবে? আণবিক ভরটা কত হবে দ্বিগুণ, সেটা কত? 24 ইন্টু 2 সমান কত হবে? 48। আবার দেখো, পরমাণুটি ত্রিপরমাণু, তাই জন্য 48কে 3 দ্বারা ভাগ করলে 16 পাবো। তাহলে মৌলটির পারমাণবিক ভর হবে 16। মোল কিসের একক? মোল কিসের একক বলো তো? পদার্থের পরিমাণের। 2 দেখো, যদি কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক্স ডিগ্রি সি ইনভার্স হয়, তাহলে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে এক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা কি জানি? যে আলফা সমান, সম্পর্কটা কি জানি? আলফা সমান β/2 সমান γ/3। তাহলে এক্ষেত্রে β/2 সমান γ/3 নিয়ে নিলে কী বার করতে বলেছে এখানে? আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কী হবে? 3β/2। তাহলে এখানে বিটার মানটা কত দেওয়া আছে? এক্স। তাহলে উত্তর কী হবে? 3x/2। ঠিক আছে, তাহলে উত্তরটা কত হবে? 3x/2। তাহলে লিখবে কত? 3x ডিগ্রি/2 ডিগ্রি সি ইনভার্স, 3x/2 ডিগ্রি সি ইনভার্স। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সি ইনভার্স। তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। দেখো, এটা তোমাদের বইতেও আছে, এমনি বলে দিচ্ছি। দেখো, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে, সেটাই হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর গতির অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ ও চৌম্বক ক্ষেত্রের অভিমুখের উপর নির্ভর করে। সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ বর্তনীতে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়, এটা সত্যই হবে। ঠিক আছে, ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। শূন্যস্থান পূরণ করো। 1/রোধাঙ্ক সমান কী হবে? 1/রোধাঙ্ক সমান পরিবাহিতাঙ্ক। কী লিখবে? পরিবাহিতাঙ্ক। কপারে তড়িৎ বিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোন অ্যানোড ব্যবহার করা হয়? গ্রাফাইট দণ্ড। জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা নাইট্রোজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলে যে সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয়, তার রাসায়নিক নাম ও সংকেত লেখো। দেখো, রাসায়নিক নামটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট আর সংকেতটা হচ্ছে Mg3n2। কপারের ওপর যে সবুজ ছোপ পড়ে তা আসলে কি? তা আসলে বেসিক কপার কার্বনেট, সংকেতটা হচ্ছে CuCO3 CuOH2।
হ্যালো স্টুডেন্টস, দেখো গ্রুপ সি এর 3-1 দেখো কি বলা আছে। 18 বর্গ সেমি প্রস্থচ্ছেদের কোনো পরিবাহী তারের রোধাঙ্ক 9 × 10⁻⁶ ওহম সেমি। তারের রোধ 10⁻³ ওহম হলে তারের দৈর্ঘ্য কত হবে? কি কি দেওয়া আছে দেখো, সমাধানটা দেখে নাও। প্রস্থচ্ছেদ এ সমান 18 সেমি স্কোয়ার, রোধাঙ্ক রো সমান 9 × 10⁻⁶ ওহম সেমি এবং রোধ আর সমান 10⁻³ ওহম। আমরা জানি আর সমান রো ইন্টু এল বাই এ, তাহলে দৈর্ঘ্য এল সমান কি হবে? আর ইন্টু এ বাই রো। মানগুলো বসিয়ে দেবে, 10⁻³ ইন্টু 18 বাই 9 ইন্টু 10⁻⁶, তাহলে সমান কত হবে? 2 ইন্টু 10³ সেমি সমান 2000 সেমি। অর্থাৎ তারটির দৈর্ঘ্য হবে 20 মিটার। ঠিক আছে, তাহলে তারের দৈর্ঘ্য কত হবে? 20 মিটার। অথবাটা দেখো, ওহমের সূত্রটি লেখো, ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে VI লেখচিত্র অঙ্কন করো। তাহলে এক্ষেত্রে ওহমের সূত্রটা দেখে নাও। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয় এবং লেখচিত্রটা হয় মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, কেমন হবে? এইটা যদি লেখচিত্র হয় তাহলে লেখচিত্রটা হবে এই মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, একদম মূল বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো তারপরের প্রশ্ন 3-2 কি বলা আছে? দুটি গ্যাস পরস্পর বিক্রিয়া করে কঠিন পদার্থ উৎপন্ন করে। গ্যাস দুটির নাম এবং উৎপন্ন কঠিন পদার্থের রাসায়নিক সংকেত লেখো। গ্যাস দুটির নাম হচ্ছে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড এবং কঠিন পদার্থের নাম ও সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। অথবাটা দেখো, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H2SO4 P2O5 অথবা অনার্দ্র CaCl2 ব্যবহার করা হয় না কেন? অ্যামোনিয়া একটি ক্ষারকীয় গ্যাস। গাঢ় H2SO4 এবং P2O5 আম্লিক হওয়ায় এরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। আবার অনার্দ্র CaCl2 অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটি যুত যৌগ তৈরি করে, তাই অ্যামোনিয়া শুষ্ক করতে এদের ব্যবহার করা যায় না। 3 দেখো, কিভাবে ভাঙা রেলওয়ে ট্র্যাক মেরামত করা হয়? থার্মিট পদ্ধতি ব্যবহার করে ভাঙা রেলওয়ে ট্র্যাক মেরামত করা হয়। এই পদ্ধতিতে আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে উত্তপ্ত করলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং বিগলিত লোহা তৈরি হয়, যা ফাটল পূরণ করতে সাহায্য করে। সমুদ্রবাহী জাহাজের তলায় ম্যাগনেসিয়াম ব্লক ঝুলিয়ে রাখা হয় কেন? স্টুডেন্টস, তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার ভিডিও পেতে চাও তারা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে এবং এইসব উত্তরের PDF আমি নিচে ডিসক্রিপশন দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে তোমরা দেখে নেবে। আচ্ছা, উত্তরটা দেখে নাও। ম্যাগনেসিয়াম লোহার চেয়ে বেশি সক্রিয় ধাতু। জাহাজের নিচে ম্যাগনেসিয়াম ব্লক ঝুলে দিলে তা অ্যানোড হিসেবে কাজ করে, নিজে ক্ষয়প্রাপ্ত হয় এবং লোহাকে মরচে ধরার হাত থেকে রক্ষা করে। একে উৎসর্গীকৃত অ্যানোড বলা হয়। গ্রুপ ডি দেখো, গ্রুপ ডির 4-1 STBতে 1.12 লিটার H2S পেতে কত পরিমাণ ফেরাস সালফেটকে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করতে হবে? দেখো, ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটাকে দেখে নাও। FeS প্লাস H2SO4 থেকে FeSO4 প্লাস H2S, তাহলে FeS এর আণবিক ভর হবে 56 প্লাস 32 সমান 88 গ্রাম। আর আমরা জানি STPতে যে কোনো গ্যাসের 1 মোল বা আণবিক ভরের আয়তন 22.4 লিটার। এখানে 1 মোল H2S সমান 22.4 লিটার। সমীকরণ অনুযায়ী STPতে 22.4 লিটার H2S গ্যাস পাওয়া যায় 88 গ্রাম FeS থেকে। তাহলে 1.12 লিটার H2S গ্যাস পাওয়া যাবে 88/22.4 ইন্টু 1
12 এফইএস। সেখান থেকে কাটাকাটি করে উত্তর আসবে 4.4। ঠিক আছে, তাহলে ফেরাস সালফাইডের পরিমাণটা হচ্ছে 4.4 গ্রাম। পরের পেজে অথবাটা দেখো, একটি পাত্রে 1 গ্রাম এমজি 0.5 গ্রাম O2 এর উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে এবং উদ্বৃত্ত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো। বিক্রিয়াটা দেখো, 2 mg প্লাস O2 থেকে 2 mgO, এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে, অর্থাৎ 1 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য প্রয়োজন 0.66 গ্রাম O2। যেহেতু পাত্রে মোট 0.5 গ্রাম O2 আছে, তাই ম্যাগনেসিয়াম উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্তের পরিমাণ 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48/32 ইন্টু 0.5 সমান 0.75 ম্যাগনেসিয়ামের সাথে। অতএব উদ্বৃত্ত এমজি সমান 1 মাইনাস 0.75 সমান 0.25 গ্রাম। তোমরা খাতায় সুন্দর করে তুলে নেবে। যদি এখানে অসুবিধা হয় নিচে আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দেখে তুলে নিতে পারো। ঠিক আছে। 4-2, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর কেমনভাবে নির্ভর করে। দেখো, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য θ2 - θ2, সময় টি এবং উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক কে এর সাথে সমানুপাতিক এবং বেধ বা দৈর্ঘ্যের ডি এর সাথে ব্যস্তানুপাতিক। অথবাটা দেখো, 3 মিটার দৈর্ঘ্য একটি লোহার দণ্ডের উষ্ণতা 20 ডিগ্রি সি থেকে 220 সি পর্যন্ত বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 7.2 বৃদ্ধি পায়। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে এখানে সূত্রটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কি হয়, ডেল্টা এল সমান ডেল্টা এল বাই L1 ইন্টু ডেল্টা টি। তাহলে মানগুলো বসিয়ে দিয়ে উত্তর আসবে 1.2 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সি। 240 ভি 60 ওয়াট এবং 240 ভি 100 ওয়াট রেটিং সম্পন্ন দুটি ইলেকট্রিক বাল্ব শ্রেণীসমভাবে যুক্ত করা হলো। কোনটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন? তাহলে এক্ষেত্রে বাতি দুটির রোধ নির্ণয় করবে। প্রথমটার রোধ হবে কি ভি স্কোয়ার, মানে 240²/60, এবং দ্বিতীয়টার কি হবে ভি স্কোয়ার অর্থাৎ 240²/100। এখানে 60 ওয়াট বাতিটির রোধ বেশি। শ্রেণী সমবায়ে উভয় বাতির মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হয়। যেহেতু পি সমান I²R, তাই যার রোধ বেশি সেটি উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ 60 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক করে তুলে নাও ভিডিওটা পজ করে। ঠিক আছে, লেখাটা ভালো করে তুলে নাও। কি বললাম, উভয় বাতির মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হয়। যেহেতু পি সমান I²R, তাই যার মধ্যে দিয়ে রোধ বেশি সেটি উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ 60 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বল হবে। পরের প্রশ্ন দেখো, অথবাটা নষ্ট ভোল্ট কি 5 ওহম অভ্যন্তরীণ রোধ এবং 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোনো তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? নষ্ট ভোল্ট কাকে বলে দেখে নাও। কোষের অভ্যন্তরীণ রোধের জন্য কোষের ভেতরে যে বিভব পতন ঘটে এবং যা বহির্বর্তনীতে পাওয়া যায় না তাকে নষ্ট ভোল্ট বলে। মোট রোধ সমান এখানে 15 + 5 ওহম সমান 20 ওহম। প্রবাহমাত্রা I সমান 2/20 সমান 0.1 অ্যাম্পিয়ার। বিভব পার্থক্য V সমান IR 0.1 ইন্টু 15 সমান 1.5 ভোল্ট। অঙ্কটা তোমরা খাতায় তুলে নেবে ঠিক করে। আর যারা যারা এখনো আগের ভিডিও দুটো করোনি তোমরা সেগুলো করে নেবে। পরের প্রশ্ন দেখো, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। এসি জেনারেটরে স্লিপড রিংয়ের বদলে স্লিপ রিং ব্যবহার করা হয় কেন? দেখো, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে ওই কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণই স্থায়ী হয়। দ্বিতীয় সূত্র কি বলছে, কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের সাথে সমানুপাতিক। প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ভালো করে মুখস্থ করবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পার্ট কোশ্চেনটা দেখো, এসি জেনারেটরের প্রধান উদ্দেশ্য হলো বহির্বর্তনীতে পরিবর্তী প্রবাহ পাওয়া।
জেনারেটরের আর্মেচার কুণ্ডলী যখন চৌম্বক ক্ষেত্রে ঘোরে তখন তাতে উৎপন্ন তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি অর্ধেক পাকে পরিবর্তিত হয়। স্লিপ রিং ব্যবহারের ফলে কুণ্ডলীর প্রান্ত দুটির সাথে বহির্বর্তনী সংযোগ স্থির থাকে। ফলে কুণ্ডলীতে উৎপন্ন এই দিক পরিবর্তনকারী প্রবাহ সরাসরি বহির্বর্তনীতেও প্রবাহিত হয়। যদি স্লিপ রিং ব্যবহার করা হতো তবে তা প্রবাহকে একমুখী করে দিত। অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমিত সমীকরণ লেখো। দেখো এইটা আগের স্কুলেও হয়ে গেছে, ঠিক আছে? এটার বোঝাচ্ছে না, তোমরা ভিডিওটা দেখে তুলে নাও আস্তে আস্তে, ভিডিওটা পজ করে সুন্দর করে তুলে নাও। প্রথম ধাপটা হচ্ছে অ্যামোনিয়ার জারণ, দ্বিতীয় ধাপটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের জারণ, আর তৃতীয় ধাপ শেষ ধাপটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড গঠন। বিক্রিয়াও লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, শেষ প্রশ্নটা দেখো, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি দেয়? তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। কপার তড়িৎদ্বার ব্যবহার করে অ্যাসিডযুক্ত কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণের নীল বর্ণের কোনো পরিবর্তন হয় না কেন? দেখো, কপার ইলেকট্রোড ব্যবহারে অ্যানোড থেকে সমপরিমাণ Cu2+ আয়ন দ্রবণে মিশতে থাকে, যে পরিমাণ আয়ন ক্যাথোডে জমা হয়। ফলে দ্রবণে Cu2+ আয়নের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে এবং নীল বর্ণ বদলায় না। তো স্টুডেন্টস, তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবো, আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যারা যারা ভিডিও দেখছো ভিডিও কেমন লাগছে, ঠিক আছে? তাহলে পরের ভিডিওতে 4 স্কুলটা নিয়ে আসছি।